নির্দ্বিধায় বলা যায় ভারত বাংলাদেশের ভালো কোনো প্রতিবেশী দেশ নয়। সম্প্রতি বাংলাদেশে ভারত বর্জনের ডাক দেওয়া হয়েছে। জাতীয় নির্বাচনে হস্তক্ষেপকে কেন্দ্র করে হলেও বাংলাদেশে ভারতীয় আগ্রাসন, হেজিমনি ও বৈষম্যের লিস্ট বেশ দীর্ঘ। শুধুমাত্র অভিন্ন নদীগুলো থেকে পানি চুরির বিষয়টি নিয়ে কথা বললেই কয়েকটি পর্ব লেগে যাবে। দর্শক জানেন কি ভারতের সাথে বাংলাদেশের মোট নদী কয়টি এবং তার কোনটিতে তারা কি কি নির্মাণ করেছে? বেসিন ওয়াইজ আমরা প্রত্যেকটি নদী ধরে ধরে কয়েকটি পর্বে সেগুলো দেখাতে চেষ্টা করেছি। আর আজকের বিশেষ পর্বে থাকছে এদেশের নারীরা কিভাবে বন্ধ্যাত্বের শিকার হচ্ছেন শুধুমাত্র ভারতের পানি চুরির কারণে। বন্ধ্যা হয়ে যাচ্ছেন উপকূলের নারীরা। উজানে ভারতের পানি চুরির কারণে নারীদের বন্ধ্যত্ব বরণের মতো করুণ ঘটনা ঘটছে বাংলাদেশে। দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের উপকূলবাসী নারীদের অনেকেরই জরায়ু কেটে ফেলতে হচ্ছে। এ ব্যাপারে সরকারি উদ্যোগে উল্লেখযোগ্য কোনো জরিপ তেমন খুঁজে পাওয়া যায় না, তবে কিছু ব্যক্তি জরিপে প্রাপ্ত তথ্য বেশ উদ্বেগজনক। দেখা গেছে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার 3টি হাসপাতালের হিসাব অনুযায়ী এক বছরে যত রোগী অপারেশন করেন তাদের 10%ই জরায়ু সংক্রান্ত অপারেশন। 2019 সালে শ্যামনগর ইউনিয়নের সুন্দরবন নার্সিং হোমে শতকরা 5 জন রোগীর জরায়ু অপারেশন হয়েছে। একই ইউনিয়নের নগর ক্লিনিকে অপারেশন হয়েছে শতকরা প্রায় 8 জনের এবং ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর ক্লিনিকে হয়েছে শতকরা 11 জনের। শ্যামনগর ইউনিয়নের ফ্রেন্ডশিপ হাসপাতালের একজন চিকিৎসকের কাছে গড়ে মাসে 900 রোগী আসেন, যাদের 10 থেকে 12 জনেরই জরায়ু ইতিমধ্যে ফেলে দেওয়া থাকেন। ওই একই ফ্রেন্ডশিপ হাসপাতালে 2019 সালের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত জরায়ুর অসুখের মাত্রার পরিপ্রেক্ষিতে 380 জন নারীর ভ্যাজাইনাল ইনফেকশন অ্যাসেসমেন্ট করা হয়েছিল। এদের মধ্যে 23 জনেরই অর্থাৎ 6%-এরই ক্যান্সারের মারাত্মক ঝুঁকি পাওয়া গিয়েছিল। এছাড়া শ্যামনগরের বিভিন্ন অঞ্চল ঘুরে জরিপকারী অন্তত 60 জন নারীর সাথে কথা বলেছেন। এদের মধ্যে অন্তত 25 জনেরই অর্থাৎ 41%-এরই ইতিমধ্যে অপারেশন করে জরায়ু ফেলে দেওয়া হয়েছে। বাকিরা বিভিন্ন জটিলতায় ভুগছেন, কেউ কেউ জরায়ু ফেলে দেওয়ারও সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এটি তো গেল শুধুমাত্র একটি উপজেলার 2টি মাত্র ইউনিয়নের একটি খণ্ডিত চিত্র, যেখানে 12টি ইউনিয়নে মোট 3,13,781 জন মানুষের বসবাস, যাদের 1,53,487 জনই নারী। শুধুমাত্র ভ্যাজাইনাল ইনফেকশন অ্যাসেসমেন্ট থেকে প্রাপ্ত অনুপাত থেকে 5% ধরলেও 12টি ইউনিয়নের সংখ্যাটি আসে 7,675 জন নারী, যারা জরায়ু সংক্রান্ত সমস্যার আশঙ্কায় রয়েছেন। এ সকল দুর্ভোগের মূল কারণ কি? সকল সমস্যার মূল কারণ পানি। হেলথ কেয়ার প্রোভাইডার হেলেনা বিলকিস বলছিলেন, 8 বছর ধরে চিকিৎসা সেবার অভিজ্ঞতা থেকে বলতে পারি এই এলাকার 90% অসুখই পানিবাহিত। কয়েকটি গ্রাম মিলে একটি পুকুর, 1000 জনের জন্য মাত্র একটি অর্ধ লবণাক্ত পুকুর, সাথে রয়েছে গরু, ছাগল, হাঁস, মুরগি। This is the only source of sweet water for thousands of people of this locality because they have no other source of sweet water. But I can test this water is still salty. But people have to be satisfied with this half salty water because this is the only source of sweet water for them. সরেজমিনে দেখা যায় ডুমুরিয়া গ্রামের একটি পুকুরে ভাসছে হাঁস। কয়েকটি ছেলে মেয়ে গোসল করছে। ওই একই পুকুর থেকে কলস ডুবিয়ে ঘরের জন্য পানি সংগ্রহ করছেন নারীরা। একজনের পানি নিতে সর্বোচ্চ 1 মিনিট সময় লাগে, তাতেও পুকুর ঘাটে লম্বা লাইন লেগে যায়। এভাবে মানুষ, গরু, ছাগল আর হাঁস মুরগি একত্রে এক পুকুরে গোসল ও দৈনন্দিন গৃহস্থালির কাজ করার কারণে নারীদের জরায়ুর সমস্যার সাথে সাথে লিকোরিয়া ও চর্মরোগও দেখা দিচ্ছে। এসবের ফলে তাদের শারীরিক সমস্যা তো বাড়ছেই, পাশাপাশি পারিবারিক ও মানসিক সমস্যাও বেড়ে যাচ্ছে। অনেকের সংসারই ভেঙে যায়, অনেকের হট ফ্ল্যাশ বা হাত পা ও শরীর জ্বালাপোড়া হয় এবং তৈরি হয় অল্পতে উত্তেজিত হয়ে যাওয়ার মতো মানসিক অসুবিধা। আমার পেট কোমর জুড়ে ঘা, এ কারণে স্বামীও আমার সাথে থাকতে চায় না। কিন্তু পানির কারণে এসব থেকে আমাদের মুক্তি নেই। গরমকালে এটা সব মাত্রা ছাড়িয়ে যায়, বলছিলেন গাবুরার 9 নম্বর সোরা গ্রামের জেসমিন বেগম। অতএব বিশুদ্ধ খাবার পানির অভাব এবং গোসল সহ দৈনন্দিন কাজে অপরিচ্ছন্ন ও মাত্রাতিরিক্ত লোনা পানির ব্যবহারের কারণেই সৃষ্টি হচ্ছে এ সকল সমস্যা। এবার প্রশ্ন হল, দক্ষিণাঞ্চলে এই ব্যাপক লবণাক্ততার মূল কারণ কি? দক্ষিণাঞ্চলে লবণাক্ততার মূল কারণ হল উজানে ফারাক্কা ব্যারেজ এবং অন্যান্য নদীর পানি আটকে দেওয়া। কোনো কোনো সমুদ্রবর্তী দেশে লবণাক্ততার একটি কারণ থাকে জলোচ্ছ্বাসের সময় স্থলভাগে লবণ পানি ঢুকে পড়া এবং পানি শুকানোর পর লবণ থেকে যাওয়া। কিন্তু বাংলাদেশে লবণাক্ততার পিছনে মূল যে কারণ তা হল বিভিন্নভাবে উজানে ভারতের পানি চুরি, যার ফলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের সবগুলো নদী শুকিয়ে যাওয়া এবং এরই ফলশ্রুতিতে সমুদ্রের পানি স্থলভাগের দিকে বেশি প্রবেশ করা। নদীগুলোর স্বাভাবিক প্রবাহ অব্যাহত থাকলে এটি কখনোই হতো না। এই মরণ ফাঁদ ফারাক্কা ব্যারেজের কারণে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হবার দরুন যে উপকূলে লবণাক্ততা বেড়েছে,
তা দেশি বিদেশি বিভিন্ন গবেষণাপত্রগুলো দ্বারা স্বতঃসিদ্ধভাবে প্রমাণিত। এগুলোতে দেখানো হয়েছে 1975 সালে ফারাক্কা ব্যারেজ নির্মাণের ফলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের নদীগুলোতে পানি প্রবাহ কমে গিয়েছে এবং লবণাক্ততা বেড়ে গিয়েছে। উজানে স্বাদু পানি উত্তোলনের কারণে গঙ্গা নির্ভর বাংলাদেশের উপকূল এলাকার লবণাক্ততার প্রান্তসীমা স্থলভাগের দিকে সরে এসেছে। কিছু বড় বড় নদী যেমন গড়াই, মধুমতি, নবগঙ্গা, চিত্রা, আত্রাই, ভৈরব, রূপসা এগুলো লবণমুক্ত হয়ে যেত এবং অন্যান্য সকল নদীগুলোতে যথেষ্ট পরিমাণে লবণাক্ততা হ্রাস পেত যদি উজান থেকে গড়াই, হিসনা এবং চন্দনা নদীতে স্বাদুপানি আসত। আর গড়াই নদীতে স্বাদুপানি বেড়ে যাওয়া মানেই হল পশুর ও শিবসা নদীতেও লবণ কমে যাওয়া। একটি কেস স্টাডিতে 5টি বিভিন্ন সময়ে প্রকাশিত রিসার্চ পেপার উদ্ধৃত করে বলা হয়েছে যে ফারাক্কা ব্যারেজের কারণে লবণাক্ত পানি পূর্বের চেয়ে আরও বেশি স্থলভাগের দিকে প্রবেশ করেছে এবং ভবিষ্যতে তা আরও করতেই থাকবে। এই মরণফাঁদ ফারাক্কা হল বাংলাদেশ থেকে 17 কিলোমিটার উজানে হুগলি নদীর নাব্যতা বৃদ্ধি করে কলকাতা বন্দরকে সচল রাখার উদ্দেশ্যে গঙ্গা নদীর উপর নির্মিত একটি ব্যারেজ, যা 1975 সাল থেকেই পানি চুরির কাজে ব্যবহৃত হয়ে আসছে। গঙ্গা বা পদ্মা ছাড়াও বাংলাদেশ ও ভারতের মধ্যে কমন নদী রয়েছে 54টি। ভারত এগুলোর 30টির উপরেই কিছু না কিছু নির্মাণ করেছে। ম্যাপে আমরা সেগুলো হলুদ রং দিয়ে দেখাতে চেষ্টা করেছি। এছাড়া সম্প্রতি আন্তঃনদী সংযোগ প্রকল্পের মাধ্যমে তারা এই চুরিকে অনন্য আরেক মাত্রায় উন্নীত করেছে, যার বিস্তারিত আমরা পরবর্তী এপিসোডগুলোতে দেখাতে চেষ্টা করব। এছাড়া 54টি নদীর নাম এবং কোন 30টির উপর ভারত কিছু না কিছু নির্মাণ করেছে তা ম্যাপে দেখতে আমাদের সংক্ষিপ্ত ভিডিওটি দেখে নিতে পারেন। এভাবে উজানে পানি আটকে দেওয়ার ফলে এই এলাকার মাটি অতিমাত্রায় লবণাক্ত হয়ে গিয়েছে এবং ফসল উৎপাদনের অনুপযোগী হয়ে পড়েছে। Salt. So if I try it, it's salty. You can. Yeah, it's salty. Very salty. Ah, yeah, very salty. Yeah. In the coastal area of Bangladesh, there is a big problem of salinity. The land is getting too saline and it's not suitable to grow crops such as rice. The salinity of this area is above 15 ds per meter, which is very highly affected soil and no crops generally grows here. এখন কথা হচ্ছে, সমস্যা কি শুধু শ্যামনগরেই? না, নারীদের এই সমস্যা ছড়িয়ে গেছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রায় সবগুলো জেলায়। মিনিস্ট্রি অফ এগ্রিকালচার বাংলাদেশের সয়েল রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউট 2010 সালে উপকূলীয় 18 জেলায় একটি সমীক্ষা প্রজেক্ট পরিচালনা করে। জেলাগুলো হল খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী, বরগুনা, ভোলা, পিরোজপুর, বরিশাল, ঝালকাঠি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, যশোর, চট্টগ্রাম, কক্সবাজার, নড়াইল, মাদারীপুর এবং গোপালগঞ্জ। সমীক্ষায় দেখা গেছে 1973 থেকে 2009 সালের মধ্যে প্রায় 0.223 মিলিয়ন হেক্টর জমি অর্থাৎ 26.7% নতুন জমি গত 4 দশকে বিভিন্ন মাত্রার লবণাক্ততা দ্বারা প্রভাবিত হয়েছে। শুধুমাত্র 2000 থেকে 2009 এই 9 বছরেই প্রায় 35,440 হেক্টর নতুন জমি বিভিন্ন মাত্রার লবণাক্ততার দ্বারা প্রভাবিত হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তাও সমীক্ষাটি 13 বছর আগে করা, ইতিমধ্যে এর অবস্থা যে আরও আশঙ্কাজনক অবস্থায় পৌঁছেছে তা বলাই বাহুল্য। এখন দেখা যাক ব্যাপকভাবে নারীদের এই সমস্যার ব্যাপারে বাংলাদেশ সরকার কি পদক্ষেপ নিয়েছে। দুঃখের বিষয় হল, লবণাক্ততার কারণে নারীদের এই দুর্ভোগের ব্যাপারে সরকারি পর্যায়ে কোনো গবেষণাই এখনো হয়নি। যেখানে কেউ জানেন না উপকূলের কত নারী এই সমস্যায় আক্রান্ত। নারীর এই গুরুত্বপূর্ণ অঙ্গটি কেটে ফেলার কারণে তারা মাতৃত্বের স্বাদ থেকে বঞ্চিত হচ্ছে, কিংবা সরকারি পর্যায় থেকে দীর্ঘদিনের এই সমস্যা মোকাবেলায় যে ব্যবস্থাপনা নেওয়ার কথা সেটিও আসলে চোখে পড়ছে না এই প্রত্যন্ত অঞ্চলগুলোতে। তবে সাতক্ষীরার সিভিল সার্জন জানিয়েছেন এ বিষয়ে বাস্তবসম্মত আরও গবেষণা প্রয়োজন। লবণাক্ততার জন্য মহিলাদের কিছু স্বাস্থ্য ঝুঁকি নাকি তৈরি হয়ে থাকে, যেটা সাদা স্রাবের কথা বলা হয়ে থাকে, এবং জরায়ু যে সংক্রমণ অথবা জরায়ু যে সমস্যাগুলো সেটা নাকি বেশি দেখা দেয়। কথাটা একদম উড়িয়েও দেওয়া যায় না। এটা দেখার জন্য আসলে আরও ব্যাপক হারে স্টাডি অথবা গবেষণা করা দরকার, তথ্য উপাত্ত নিতে হবে। তো আমরা এটাতে নজর রাখবো। আমরা আশা করি অন্যান্য এনজিও অথবা অন্য কোনো প্রতিষ্ঠানও এই ব্যাপারে কোনো একটা গবেষণা কার্য চালাবে, তাহলে আমরা আরও নিশ্চিত হতে পারবো এটা কতখানি সত্য। তবে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো জরিপ করা হয়নি বলেও জানান তিনি। যা হোক, এই দুর্ভোগের পেছনে প্রতিবেশী ভারতের অবদান আছে বলেই কি নতজানু সরকারগুলো চুপ থাকে, সময় ক্ষেপণ করে বা দেখেও না দেখার ভান করে? আমরা জানি না কেন 6-7 হাজার নারীর নীরব কান্না ভারতীয় স্বার্থের খাতিরে তেমন কোনো ফ্যাক্টরি হয়ে উঠছে না। দর্শক, ধন্যবাদ সাথে থাকার জন্য।
সামনের পর্বে আমরা বেসিন ওয়াইজ ভারতের সাথে 54টি নদীর সবগুলো নদী আলাদা আলাদাভাবে দেখিয়ে সেগুলোর কোনটির উপর ভারত কি কি নির্মাণ করেছে এবং তার ফলে বাংলাদেশের এলাকাগুলোতে কি কি ক্ষতি হচ্ছে তা তুলে ধরব। আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।